আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার প্রতিপক্ষ যারা আছেন তাদের আতঙ্ক ক্রমশই বেড়ে চলছে। আর ইতিমধ্যে ডক্টর ইউনূসের যে সকল শুভানুদ্দায়ী, সুবিধাভোগী, তার আপনজন, তাদের সকলের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রচণ্ড আশাবাদ জাগ্রত হয়েছে। এবং আমাদের যে সামাজিক মাধ্যম, যেটি কিনা এখন সমাজকে নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্রকে ভয় দেখাচ্ছে, এবং যত মব থেকে বিশৃঙ্খলা সবই সামাজিক মাধ্যমে হচ্ছে। তো সেই সামাজিক মাধ্যমে আপনি যদি চোখ বুলান, আপনি দেখবেন যে প্রচুর সংখ্যক মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জয়গানে, গুণগানে মুগ্ধ। তারা তাকে মহামানব বানানোর জন্য যত রকম চেষ্টা সব করে যাচ্ছেন। এই মানুষটির মতো এরকম মহাজ্ঞানী মহামানব পৃথিবীতে আর জন্ম নেয়নি। আমাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি, কাজেই তার মর্যাদা রক্ষা করতে হবে এবং তাকে রেখে দিতে হবে। এর বাইরে কেউ বলার চেষ্টা করছেন যে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আরও 5 বছর রাখতে চাই, একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রী। সেটা কিভাবে সম্ভব, সেটা নিয়েও নানা রকম ফন্দি ফিকির করা হচ্ছে এবং নানা রকম প্রকল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ডগুলো করছেন কেবল 5 বছর নয়, 10 বছর, এবং উনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন। তো এই সকল কথার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে গুণটি প্রদর্শন করছেন সেটা হলো রেসপন্ড না করা, কথা না বলা। তিনি তার আপন মনে কাজ করে যাচ্ছেন এবং তিনি যে একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, সেই ভারিক্কি রেখে তিনি নিরাপদ দূরত্ব বজায় রাখছেন অনেকের সঙ্গে। এবং তার এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা, সেটা পুলিশের আইজি হোক, স্বরাষ্ট্র সচিব হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, কিংবা সেনাপ্রধান হোক, এটি নিদারুণভাবে কাজ করছে। অর্থাৎ যমুনা কেন্দ্রিক ডক্টর ইউনূস যে অফিসে বসেন সে কেন্দ্রিক যে একটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে গিয়ে যে আলাদা প্রশাসন যন্ত্র, সেখানে প্রায় সব জায়গাতেই অবিশ্বাস, বিশৃঙ্খলা এবং হতাশা, যা কিনা ওই লোকদেরকে বিতর্কিত করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবকিছুর ঊর্ধ্বে রাখছে। শেখ হাসিনার জমানাতে কিন্তু এমন কিছু হয়েছিল। সব দোষকে প্রধান নির্বাচন কমিশনার, সব দোষকে র্যাব প্রধানের, আইজি সাহেবের কারণে এটা হয়েছে, মন্ত্রীর কারণে এটা হয়েছে। শেখ হাসিনা নির্দোষ, তিনি বঙ্গবন্ধু কন্যা এবং তিনি কোনো অন্যায় করতে পারেন না, মন্দ চিন্তা করতে পারেন না। তিনি দেবী, তিনি ওলি আল্লাহ, তার বেহেশত পাওয়া উচিত এবং তাকে হজরত নামে সম্বোধন করা উচিত। এই ধরনের যে একটা ভাইব, এই ভাইবগুলো তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে। তো সেটা করার ফলে কি হলো, 15টি বছর শেখ হাসিনা মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিলেন এবং তাকে নিয়ে সমালোচনা করা যেত না, কথা বলা যেত না। তার বিরুদ্ধে একটা টু শব্দ করলে গণপিটুনি খেতে হতো, মব তৈরি করা হতো, মামলা হতো, মোকদ্দমা হতো। এবং পরবর্তীতে শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে একটা বলয় তৈরি হলো। সেই বলয়ের বাইরেও কাউকে কথা বলতে দেওয়া হতো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও ঠিক ওইরকম একটা বলয় তৈরি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ভাই, তার কন্যা, তার পরিষদবর্গ, তার একান্ত প্রিয় ভাজন যারা আছে, তাদের সম্পর্কে কেউ কোনো কথা বলছেন না। দ্বিতীয়ত, যারা এখন সমন্বয়ক হিসেবে কিংস পার্টির নেতৃত্ব দিচ্ছেন, তাদের কর্মকাণ্ড ধরাছোঁয়ার বাইরে। তারা ইতিমধ্যে এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন, এমন কিছু কথাবার্তা বলেছেন, যা স্বাধীন বাংলাদেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল, ঠিক সেই সময়টিতেও ছাত্রলীগের কোনো নেতা
তাও কিংবদন্তির আব্দুর রাজ্জাক সাহেবের মতো মানুষ, যুবলীগের শেখ ফজলুল হক মনির মতো মানুষ, তোফায়েল আহমেদের মতো মানুষ, তারাও এইরকম কাণ্ড ঘটানোর সাহস পাননি। একেবারে 25-26 বছরের একজন যুবক, তিনি টেলিফোন করে সেনাপ্রধানকে বলছেন যে আই এম কামিং টু হ্যাভ এ মিটিং উইথ ইউ, আপনার সঙ্গে বৈঠক করার জন্য আমি আসছি। অথবা উল্টো হতে পারে, সেনাপ্রধান দুনিয়ার সব মানুষকে বাদ দিয়ে এরকম একজন ছাত্র, যার বয়স 25-26 বছর, এরকম কয়েকজন ছাত্রের সঙ্গে তিনি মনে করলেন এই জাতির আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে, নির্বাচন নিয়ে সব লোকজন বাদ দিয়ে এদের সাথে আলোচনা করা দরকার, এখন ক্ষমতা এদের হাতে। এখন আমি গ্রাম বাংলায় মানুষ হওয়া, আমাদের গ্রামে একজন লোক ছিলেন জব্বর ডাক্তার, তিনি মাঝে মধ্যে ইংরেজিতে একটি কথা বলেন, ওয়ার্কস গন মফিজ মাদার্স হ্যান্ড। এখন ক্ষমতা চলে গেছে মফিজের মায়ের হাতে। ইংরেজিটা ভালো মন্দ, ভুল ভ্রান্তি ডাজ নট ম্যাটার, উনি এইভাবেই কথা বলতেন এবং এটা খুব গলাচিপাতে জনপ্রিয় ছিল ভীষণ রকম, যে ওয়ার্কস গন মফিজ মাদার্স হ্যান্ড। এখন ক্ষমতাটা আসলে মফিজের মায়ের হাতে না মফিজের বাবার হাতে না মফিজের হাতে, এটা আমরা বুঝতে পারছি না। ফলে অসম্ভব রকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে। তো এই অসম্ভব ঘটনার মধ্যে আপনি যে আশা করবেন, আপনি যে অপেক্ষা করবেন, আগামীকালের জন্য একটি সুন্দর সময় আপনি কামনা করবেন, এটি এখন সম্ভব হচ্ছে না। এখন পুরো পরিস্থিতি এমন একটা জায়গাতে চলে গিয়েছে যে এই বাংলায় এখন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, যে কোনো ক্ষমতাধর মানুষ মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেতে পারে, যে কোনো ফকির মুহূর্তের মধ্যে আমির হয়ে যেতে পারে, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। এবং আমরা যা দেখছি তা বাস্তব নয়, যা শুনছি তা সত্য নয়, যা আমাদেরকে বোঝানো হচ্ছে তা বাস্তবতা বিবর্জিত। যেমন আমরা ভোক্তা অধিকার যে অধিদপ্তর, তাদের কর্মকর্তাদের খুব চলাফেরা করতে দেখি এবং তাদের কর্মকাণ্ডের কারণে আমরা অনেকেই তাদেরকে জাতীয় বীর হিসাবে মেনে নিয়েছি। তো এখন তাদের সেই প্রচার এবং প্রোপাগান্ডা এতটা স্ট্রং যে এই বাংলায় ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি, যাকে বলা হয় ঈদ, আমরা করতে যাচ্ছি, আর একটা রমজান আমরা অতিবাহিত করলাম, যেখানে দ্রব্যমূল্য বাড়েনি, মানুষের মধ্যে হাহাকার ছিল না, নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা হয়েছে। কিন্তু আমরা কেউ কল্পনা করি না যে আওয়ামী লীগের প্রায় 6 কোটি মানুষ, এর একটা বিরাট অংশ যারা কেনাকাটা করতে পারেনি, বিরাট অংশ পালিয়ে আছে, যাদের মুভমেন্ট নেই দেশের ভিতরে বা দেশের বাইরে। তারা ভোট দেওয়ার জন্য, ঈদ করার জন্য, কুরবানি করার জন্য এই মুহূর্তে মুভমেন্ট করছে না। তাদের খাবার দাবারও রেশনিং হয়ে গেছে। তো কাজেই কিছু দ্রব্যমূল্য, কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এইগুলোর দামে হেরফের হবে, অন্য সময়ের চেয়ে কমে যাবে, এটি স্বাভাবিক মার্কেট পলিসি অনুযায়ী। কিন্তু বলা হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিরাট সফলতা। দ্বিতীয়ত কতগুলো গুরুত্বপূর্ণ, যেমন গরুর মাংস, লেবু, আরও অনেকগুলো, চাল, এগুলোর দাম যে কী পরিমাণ। আমি বাজারে গেলাম, অন্য সময় যে লেবুর হালি 40 টাকা, সেই লেবুর হালি আজকের দিন, আমি আজকে যে ভিডিওটা করছি সেটি হলো 29শে রমজান দুপুরবেলায়, সকালবেলা মোহাম্মদপুর বাজারে গিয়ে দেখলাম যে 850 টাকা করে গরুর মাংসর কেজি, 1 পয়সা কম নেই। মানুষ লাইন ধরে কিনছে। 2 নম্বরে হলো যে লেবু 240 টাকা করে হালি, এক একটা লেবু 60 টাকা করে মানুষ কিনছে। এবং বাজারে কোনো মাছের দামই, যে মাছ অন্যান্য সময় 600 বা 700 টাকা করে কেজি, সেগুলো 1100-1200 টাকা করে কেজি।
দোকানদারদের সাথে আলাপ করলাম, তাদের বক্তব্য হলো যে অন্য সময়টিতে যদি 10 কেজি মাছ বিক্রি হতো, এখন এটা বিক্রি হচ্ছে 3 কেজি। 2 নম্বর হলো যে অন্য সময়টিতে যে কয়জন ক্রেতা থাকে তার অর্ধেক ক্রেতাও নেই। এর ফলে উৎপাদন, সাপ্লাই, কৃষক পরিবার, সরবরাহ সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে। দোকানের ভাড়া দিয়ে তারপরে নিজেদের সংসার চালাবে এরকম অবস্থা মাসালাদের মধ্যে নেই। প্রতিটি মাছের দামই অনেক অনেক বেশি, কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না, ক্রয় ক্ষমতা নেই আর সরবরাহ নেই। মুরগির বাজারে একই অবস্থা। তো এখন সব মিলিয়ে আপনি যদি বাজারে যান, জিনিসপত্র কিনতে যান, আপনি যে দৃশ্য দেখছেন, টেলিভিশনে আপনি যে খবর শুনছেন এবং ডক্টর ইউনূসের ভক্তদের মুখে যে কথাবার্তা শুনছেন, এই 3টি জিনিস একত্রে করলে আপনি মুহূর্তের মধ্যে উন্মাদ হয়ে যাবেন। ইউ উইল বিকাম জাস্ট ম্যাড, পাগল হয়ে যাবেন। এবং আজকে এই যে আমি কথা বলছি, আমার গলায় বসে গেছে। মানে পুরো 1 ঘন্টা আমি বাজারে ছিলাম। এই 1 ঘন্টায় আমার উপর যে মানসিক প্রেশার পড়েছে, শারীরিক প্রেশার পড়েছে, এটি আমি অফিসে বসে থাকলে এটা হতো না। এর চেয়ে না খেয়ে থাকা ভালো। এই অবস্থা যখন বাংলার আনাচে কানাচে, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটি নোবেল পুরস্কার দেওয়া দরকার। তিনি আরও 5 বছর ক্ষমতায় তার থাকা দরকার। তারপরে নির্বাচনের কি দরকার, তারপর আগে সংস্কার হতে হবে। বিএনপির যারা লোকজন আছে তাদের কোনো ক্ষমতায় নিয়ে একটা বালির ট্রাক সরাতে পারেনি। ডক্টর ইউনূসের ওসিলায় এখন বেগম জিয়া কত সুন্দর বিদেশে গিয়ে আরাম করছেন, ইত্যাদি নানা রকম কথা বলে যে ভাইব তৈরি করা হচ্ছে। এই ভাইবের ফলে পুরো রাজনীতির অঙ্গনে বিকলাঙ্গতা তৈরি হচ্ছে, অবশ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। নির্বাচনের সম্ভাবনা ফিকে হয়ে যাচ্ছে এবং ঈদের পরে রাজনীতির যে কৌশল এবং কূটকৌশল বা খেলাধুলা, যেটি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছেন, সেই থেরাপি বিএনপির উপর প্রয়োগ করা হবে। আর সেই থেরাপির বিরুদ্ধে যখন অন্যান্য ইউনূসপন্থী যে দলগুলো রয়েছে তারা যখন রাজপথ ইউনূসের পক্ষে স্লোগান দেবে,